বারবারই করছি, আর করতে চাই না। তুমি আমাকে ভাবি বলে ডাকবে, দরকার হলে তোমার ভাইয়ের পা ধরে মাপ চাইবো। থাকতে মূল্য দিতে হয় ম্যাম, যখন হারিয়ে যায় তখন কি আর হাজারও ডাকলে পাবেন? এভাবে বলো না, আমার লাদেরে কিছু হতে পারে না, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার ভাইয়ের অবশ্য কিছু হবে না, দেখিয়েন। এখন নেন, কোনো কিছু চিন্তা না করে হালকা খেয়ে নেন। আমি এখন কিছুই খেতে পারবো না, প্লিজ তুমি আর অনুরোধ করিও না। তাহলে কি আমি থাকবো নাকি চলে যাব? সবাইকে নিয়ে চলে যাও, আমি আছি এখানে। আপনি ভুলে যাবেন না তো, এখানে আপনিও একজন রুগী। বলছি তো কিছু হবে না, আমি আছি। আর আম্মুকে তোমাদের সাথে নিয়ে যাও, একা একা আম্মু থাকবে আমার ভালো লাগবে না। ম্যাম আপনার চিন্তা করতে হবে না, তবে সবাইকে বলছি বাসায় যাবে নাকি যাবে না। কেন? সবাই থেকে অযথা লাভ কি? রাতে ভাইয়ার জ্ঞান ফিরবে আমার বিশ্বাস আছে, আর সবাই এটাই মনে করে, তাই কেউ আর বাসায় যাবে না। তাই যেন হয় মিলি। আচ্ছা ভাবি, আমি যাই তাহলে, আমাদের সবাইকে ডাক্তার থাকার ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা। মিলি চলে গেল। সুমাইয়া আমার পাশে এসে শুয়ে পড়ল। হেই, তোমার কখন জ্ঞান ফিরবে? আর কখন তোমাকে আমি বিয়ে করব? তুমি জানো না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না? জানো, তোমার ঠিকানা ঠিকই পেয়েছিলাম, কিন্তু যাই নাই। কেন জানো? যখন শুনছি তুমি নতুন ব্যবসা করছো, তখন যদি আমি সামনে যেতাম, তাহলে হয়তো তুমি আমার উপর রাগ করে সব কিছু শেষ করে দিতে। এই জন্যই যাই নাই। কিন্তু বিশ্বাস করো, আমার উপর তোমার ভালোবাসার এই সুতা পরিমাণও কমে নাই আমার ভিতরে। আমি চেয়েছিলাম আবার নির্বাচন করতে, কিন্তু পারলাম না। আমি জানতাম না আমার অপরজন আমার শত্রু হবে। জানলে সব ময়লা আবর্জনা আগেই পরিষ্কার করে তারপর মাঠে নামতাম। কিন্তু ওই মারিয়া কিভাবে পারলো আমার সাথে বেইমানি করতে? তোমার থেকেও আমি মারিয়াকে বেশি বিশ্বাস করতাম। হয়তো এই বিশ্বাসের মূলও দিতে পারে নাই। জানো, যখন আমাকে মারা হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে আমি আর বাঁচবো না, মারা যাব। খুব কষ্ট হচ্ছিল। আমি এত কষ্ট কোনো দিনই পাই নাই। মারিয়া এত বেইমান কিভাবে হতে পারে? আমাকে রড দিয়েও কিভাবে মারতে পারলো? আমি তখন জানতাম আমি মারা যাব। তখন এক মুহূর্তের জন্য তোমার চেহারাটা আমার সামনে ভেসে উঠলো। তখন খুব দেখতে ইচ্ছে করছিল তোমাকে। আমি তখন জানতাম না আমি বাঁচবো না মরবো। শুধু একটা নজর তোমাকে দেখতে চেয়েছিলাম মরার আগে। কিন্তু যখন তোমাকে আমি দেখি, তখন আমি এটা জানতাম যে তোমার জীবন দিয়ে হলেও আমাকে বাঁচাবে। তখন দেহে একটু প্রাণ ফিরে পেয়েছিলাম। তখন তোমাকে দেখে খুব ভালো লাগছিল আমার। আমি জানতাম তুমি আমার পাশে সব সময় আছো। তোমার বুকে যখন বোমা বাঁধা ছিল, বিশ্বাস করো, তখন আমি যেতে চাইছিলাম না। তখন চেয়েছি দুজনে একসাথে বাঁচলে বাঁচবো, নইলে একসাথে মারা যাব। আমার ভিতরে তখন এই শক্তি ছিল না যে তোমাকে জড়িয়ে ধরার, কিন্তু আমি পারলাম না। আমার জন্য কেন তুমি জীবন দিলে বলো? আমি কি করে তোমার সামনে মুখ দেখাবো? আমি যে তোমাকে এতটা ভালোবাসতে পারি নাই। আমাকে কি পারবে মাফ করে নতুন করে জীবন শুরু করতে? ওই ওঠো না, আমি তো আর কষ্ট সহ্য করতে পারছি না। সুমাইয়া সব বলছে আর কান্না করছে। হঠাৎ দেখতে পারলো আমার বাম হাতের একটা আঙুল হালকা একটু নড়লো। মিলি, মিলি, কই তোমরা? তাড়াতাড়ি ডাক্তারকে আসতে বলো। কি কি হয়েছে ম্যাম? ওর একটা হাতের আঙুল এইমাত্র নড়তে দেখলাম। তাড়াতাড়ি ডাক্তারকে আসতে বলো। সুমন দৌড়ে ডাক্তারের কেবিনে চলে গেল। ডাক্তার তাড়াতাড়ি এসে দেখে যে সুমাইয়া সত্যি কথা বলছে। ম্যাম, আপনি একটু বাহিরে যেতে পারবেন, নইলে আমরা ওর চিকিৎসা করতে পারবো না। আসেন, আমি ধরে নিচ্ছি। মিলি সুমাইয়াকে ধরে বাহিরে নিয়ে গেল। আমি জানি ওর কিচ্ছু হতে পারে না। সুমন, সুমন!
জি ম্যাম, কি হয়েছে? কাজীকে খবর দাও এখানে আসতে। কি বলছেন? এখানে কাজী এসে কি করবে? এত বুঝে তোমরা কি করবে? সুমন যা বলছি তাই করো। বুঝছি আপু, আপনার মাথা খারাপ হয়ে গেছে। প্রায় আধ ঘন্টা পর ডাক্তার বেরোলো। আমার ভাই এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই ভালো আছে। একটু পর ওনার জ্ঞান ফিরবে, তখন সবাই দেখা করতে পারবে। আমার কথায় তখন কিছু মনে করবেন না। আসলেই হয়েছে কি, থাক থাক ম্যাম, এসব একটু আধটু হয়েই থাকে, আর প্রেম ভালোবাসার জন্য মানুষ সবই করতে পারে এটা জানি। তবে আপনি যে ওনাকে খুব ভালোবাসেন এটা আমি জানি, আর পারলে খুব তাড়াতাড়ি বিয়ে করে নেন। দোয়া করবেন, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। মা, দোয়া করেই সুখে থাকো। বলে ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পর একটা নার্স এসে বলে গেল রোগীর জ্ঞান ফিরছে। সবাই ভিতরে গেল। বাবা, তুই ভালো আছিস তো? জানিস তোর জন্য কত চিন্তা করছি। আরে আম্মু, আমার তো কিছুই হয় নাই, হুদাই চিন্তা করো কেন? আর একবার শুধু ওই সব বাজে পথে বের হ, হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। কত বড় সাহস, আমাদের না বলে সন্ত্রাসীর কাজ করিস, আবার একা। আজকে তো যদি কিছু হয়ে যেত। দেখছো আম্মু, তোমার মেয়েও এখন আমাকে শাসন করে। কি দিন আইলো রে, ছোটদের মুখেও বকা শুনতে হয়। সব সময় ফাজলামো, চুপ কর বলছি। ভয় পেয়ে জীবন। সবাই হাসতে লাগলো আমাদের ভাই বোনের খুনসুটি দেখে। হঠাৎ দেখতে পারলাম সুমাইয়া মা বসে দাঁড়িয়ে আছে, আর সুমাইয়া পিছনে। কেমন আছেন আন্টি? আমি ভালো আছি। আজকে তুমি আমার মেয়ের জন্য এত বড় একটা বিপদে পড়লে। সরি বাবা, মাফ করে দিও। ছি ছি, কি বলেন আপনি? এটা তো আমার কর্তব্য ছিল। সবার সাথে কথা বলা শেষ করলাম। এই সবাই বাইরে চলো, ওদের একটু একা থাকতে দাও। চল। সবাই বাহিরে চলে গেল। সুমাইয়া এক কোণে দাঁড়িয়ে আছে। বেচারি কিছু বলতে চায় বুঝতে পারছি, তবে ভয়ে কিছু বলতে পারছে না। ম্যাম কিছু কি বলবেন? এই কথা বলতেই সুমাইয়া আমার পায়ে পড়ল। আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমি জানি আমার ভুলেরও কোনো ক্ষমা নাই, কিন্তু তাও বলছি, মানুষ মাত্রই ভুল করে, আমিও ভুল করেছি। আমাকে মাফ করে দিয়ে তোমার বুকে টেনে নাও, প্লিজ প্লিজ। ক্ষমা চাও আমার কাছে? আমি না রাস্তার একটা কুকুর, আর রাস্তার কুকুরকে নাকি রাস্তায় ভালো মানায়। তো আমার কাছে কেন আসছো? যাও না অন্য কারো কাছে। এইসব কথা বলে আমাকে হার লজ্জা দিও না। অনেক বড় ভুল করে ফেলেছি, আমি জানি এই ভুলের কোনো ক্ষমা নাই। আজকে আমার জায়গায় যদি তুমি থাকতে, তখন তুমিও এই কথাই বলতে। আসলে ওই সময় আমার খুব রাগ হয়েছিল, কারে কি বলছি আমি নিজেই বলতে পারি না। আর ভুল করব না, যখন তুমি যা বলবে আমি তাই করব। একবার আমাকে মেনে নাও। এখন আমার কোনো ভালোবাসার প্রয়োজন নেই, একা থাকতে শিখে গেছি। যাও, দরকার নেই তোমার ভালোবাসার। তাহলে কেন আমাকে তখন বাঁচাতে গেলে? আমাকে যদি ভালো নাই বাসো, তাহলে মরতে দিতে। আমি তো এই জ্বালা যন্ত্রণার মাঝে বাঁচতে চাই না। মেরে ফেলো আমাকে তুমি নিজের হাতে। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যে একটু ভুলের কারণে আমাকে রাস্তার কুকুরের সাথে তুলনা করতে পারে, সে হয়তো আমাকে আরো কিছু বলবে না, এইটার কি গ্যারান্টি দিতে পারি আমি? তুমি এখন থেকে আমাকে যা বলবে আমি তাই করতে রাজি আছি। বিশ্বাস করো, আমি আর ভুল করব না। আমাকে মাফ করে দাও। আমাকে তোমার ঘরের বউ করে রাখতে হবে না, শুধু তোমার ঘরে একটু জায়গা দিও, চাকরানির মতো কাজ করব। তবুও তোমার ঘরে আমাকে একটু জায়গা দাও। আমি মানছি আমি অনেক বড় ভুল করছি, বারবার বলছি আমি ভুল করেছি। এখন তুমি যদি মাফ না করো, তাহলে আমি কোথায় যাব বলো? বাবা, মেয়েটা অনেক কান্না করছে, মাফ করে দে। সবাই একসাথে আবার ভিতরে আসলো। ভাইয়া, মানুষ মাত্রই তো ভুল করে। তুই ভাবিকে মাফ করে দে। দেখ বেচারি কিভাবে কান্না করছে। কান্না করছে নাকি ঢং? আবার ভাবি বলা, বাড়িতে গিয়ে দেখাবো নে। আম্মু, আমাকে আপনার ঘরের বউ করে নিয়ে যেতে হবে না, শুধু আপনার ঘরে আমাকে একটু কাজ করার সুযোগ দিবেন, যাতে ওকে আমি কাজ থেকে দেখতে পারি।
অনেক বড় ভুল করে ফেলেছি আমি। বলে কান্না করতে লাগলো। বাবা, এখন কি আমাকে তোমার পায়ে পড়তে হবে? আমার একটাই মেয়ে, সারা জীবন দেখছি কষ্ট করে আসছে, কোনো সময় সুখ দেখলাম না। যখন তুমি ছিলে ও খুব হাসি খুশি ছিল, ভালো ছিল, কিন্তু এখন দেখো সবাই আমার মেয়ের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। তোমাকে ছাড়া ওর কোনো আপনজন নেই। বাবা, মাফ করে দাও আমার মেয়েটাকে। আমি ওর মা হয়ে তোমার কাছে মাফ চাইছি। দেখো, আমি বলছি ও আর কখনো ভুল করবে না। আমি মনে মনে চিন্তা করছি, আমি শুধু আমার রাগটাই দেখলাম। সুমাইয়া বলছে ও আমার ঘরে কাজ করতে চায়, তবুও ও আমার ঘরে থাকতে চায়। কতটা ভালোবাসলে একটা মেয়ে এই কথাটা বলতে পারে? আর আমি এত রেগে আছি কোন কারণে? সবাই যেখানে আমাকে অনুরোধ করছে। অনেক শুনেছি, আর না। এই তুমি একটা লাঠি আনো তো, এ একেবারে মাথায় উঠে গেছে। আজকে ওর ভূত নামাতে হবে, নইলে তোমার হাতে লাঠিটা দাও। দুলাভাইকে বলল, বোন আর লাঠি আনতে হবে না, আমি মাফ করে দিচ্ছি, ভয় দেখাস কেন? বাবা, মন থেকে মাফ করে দাও ওকে। ও আমার একমাত্র মেয়ে, এত কিছু বোঝে না, কখন যে কি হয় সেটাও জানে না। নইলে এতদিন ওর কাছের মানুষ শত্রু ছিল, ও বুঝতেই পারে না। আন্টি, ওকে আমি মাফ করে দিয়েছি। আর বলবেন কোনোদিনই যেন এমন না করে। যদি এমন করি তাহলে আমাকে শাসন করবে, তাহলেই তো আমি ঠিক হয়ে যাব। ভুল করো তুমি, আর এই ভুলের মাসুল দিতে হয় আমাকে। বাবা, আমি এখন সবাইকে একটা কথাই বলতে চাই। না জানি কি বলে ফেলে। আমি জানি তো ও একটা পাগলি। বলো ভাবি, কি বলতে চাও? বলবো? এত ঢং না করে বলুন ম্যাডাম। আমি আজকে এই মুহূর্তে লাদেনকে বিয়ে করতে চাই। কি? কি না জি? এটা তুমি কি বললে? আমার ছেলে তো এখনো অসুস্থ। অসুস্থ তো কি হয়েছে, আমি আছি না। আর আমি কোনো ঝামেলায় পড়তে চাই না। আমি আজকে এখানে বিয়ে করবই। কিন্তু ও আগে সুস্থ হোক, পরে না হয়। কোনো কিছুই শুনতে চাই না আমি। আগে আমার বিয়ে হওয়ার থেকে ভেঙে গেছে, আর এই ভুল বোঝাবুঝির কারণে আমার একটা বছর কষ্ট পেতে হয়েছে। কেন, আমি কি মানুষ না? আমিও তো চাই একটু সুখে বেঁচে থাকার মতো কাউকে। আমি ওর বুকে শান্তি খুঁজে পাই। আপনারা কি তাও হতে দিবেন না? সুমাইয়ার কান্না দেখে আমার খুব মায়া লাগলো। এই দেখো পাগলি মেয়ে কিভাবে কান্না করছে। কাঁদা লাগবে না, আজ এখানে এই মুহূর্তেই তোমাকে আমার ঘরের বউ বানাবো। লক্ষ্মী একটা মেয়ে, আর কাঁদে না। ম্যাম, এই যে কাজী নিয়ে আসছি। বাবা, সবাই দেখি আমাকে কুরবানি দিতে রাজি আছে। স্যার, আপনি ভালো আছেন তো? এই তো অনেক ভালো। তুমি কেমন আছো? আপনার চিন্তা করতে করতে কিভাবে ভালো থাকি বলেন? তবে উপরওয়ালার কাছে হাজার হাজার শুকরিয়া, আপনাকে বাঁচিয়ে দিয়েছে। আমি জানি তোমরা আমাকে কেমন ভালোবাসো। ম্যাম, কাজী কেন আনছেন? আজকে তোমার স্যারকে আমি বিয়ে করব। ও স্যার, আপনার কাছে তাহলে বিয়ে বসবে, আপনি না তাহলে? সুমনের কথা সবাই শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আর এইদিকে আমার তো রাগে শরীর ফেটে যাচ্ছে। আমার লোক আমাকেই লজ্জা দেয়। কি লজ্জা, কি লজ্জা! সুমাইয়া আমার কানের কাছে এসে বলল, সত্যি নাকি তুমি আমার কাছে বিয়ে বসবে? আমি চোখ গরম করে সুমাইয়ার দিকে তাকাতেই সুমাইয়া বলল, এভাবে দেখে লাভ নাই, আমাকে তোমার কাছে বিয়ে বসতেই হবে। দেখছেন কেমন মাইন্ডকার চিপায় ফেলছে। না কিছু বলতে পারছি আর না কিছু করতে। এসব কথাবার্তা বলা বন্ধ করো। কেন লজ্জা লাগে বুঝি? কি লজ্জা, কি লজ্জা! তোমার এসব কথাবার্তা বলা বন্ধ করবে? সবাই দাঁড়িয়ে আছে দেখছো না? দেখুক, তাতে আমার কি? আমি তো তোমার মুখে হাসি ফোটানোর জন্য এইসব করলাম। জানো, আজ বহুদিন পর তোমার মুখে আমি হাসি দেখতে পাচ্ছি। এই হাসির পিছনে কতটা কষ্ট যে লুকিয়ে আছে সেটা যদি দেখাতে পারতাম তাহলে তো এই কথা বলতে না। তোমার আবার কিসের কষ্ট? আমি আছি না, আজকে থেকে কোনো কষ্ট থাকবে না। এই 1 বছরে আমি বুঝি কম কষ্ট পেয়েছি? তুমি তো স্বার্থপর, আমাকে একটু ভুলের জন্য বাসা থেকে বের করে দিলে। আবার এই কথাগুলো বলো? আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। ভুল তো হবেই, আরো করিও, তাহলে ভালো হবে। এখন ভুল করার কোনো সম্ভাবনা নাই।
কারণ কিছুক্ষণ পর আমি তোমার বউ হয়ে যাব। ভালো কথা মনে হলো। এখন শোন, আজকে বিয়ে না করলে হয় না? আমি আর তোমাকে হারাতে চাই না, আজকে বিয়ে করব। আমি তো তোমার সামনেই আছি, আমাকে আবার হারাতে হবে কেন? ওই কখনো তো তুমি আমার বাসায় ছিলে না, কিন্তু পরিস্থিতি কোথায় নিয়ে আসছে আমাদের দুজনকে, তাই আমি আর এই সুযোগ হাতছাড়া করতে চাই না। তোমার কথা বলা হয়েছে? কেন? কাজী এসে বসে আছে। তাহলে তাড়াতাড়ি আসতে বলো। হুম। তাহলে আমার কথা আজকে তুমি শুনবে না? এইসব শোনাশুনি পরে, আগে বিয়ে, পরে কথা শুনবো। ওকে বাবু? সবাই মিলে আমাকে কোরবানি করতে রেডি তাহলে? তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও না? তাহলে যদি এমন হয় তাহলে বলো, আমি চলে যাব। এই দেখো পাগলি কি বলে, আমি কি না করছি? আচ্ছা, কাজীকে আসতে বলো। এই তো চলে আসছে। সবার মতো আমাদের বিয়ে হাসপাতালেই হয়ে গেল। ডাক্তার, আমরা কি এখন বাড়িতে যেতে পারি? এখন তো রাত হয়ে গেছে, সকালে যান। আর এমনি আপনারা দুজনে অসুস্থ, আর আপনারা চলে যেতে পারেন, ওদের কিছু হবে না। না, আমি থাকি। সবাই বাড়িতে চলে যান, সকালে এসে ওদের নিয়ে যাবেন। তাহলে আমরা যাই, তোরা থাকতে পারবি তো? মামু, চিন্তা করিও না। সবাই চলে যাওয়ার পর সুমাইয়া এসে আমার পাশে শুয়ে পড়ল। আজকে আমার মনটা খুব খারাপ জানো। কেন গো আমার স্বামী? আজকে একটা শুভ রাত, আর দেখো আমি আর তুমি দুজনেই অসুস্থ। আমাদের উচিত ছিল আগে সুস্থ হয়ে পরে বিয়ে করা, আর এই কথাটাই তোমাকে বলতে চেয়েছিলাম। আমি তো বেঁচে আছি, আর আমি জানি আজকে একটা শুভ রাত, কিন্তু আমার ভিতরে জানো তোমাকে হারানোর ভয় ছিল। এই জন্য আমি কোনোভাবেই তোমাকে হাতছাড়া করতে চাই না। তোমাকে বউ হিসেবে পেয়ে আমিও অনেক খুশি। শুধু কি খুশি, আর কিছু না? আর কি বলবো, তুমি বলো। আচ্ছা, এসব কথা বাদ দাও। আমার খুব ইচ্ছা আমার একটা ছোট্ট বাচ্চা থাকবে। এই যে গো, মাথায় উল্টো পাল্টা চিন্তা ঢুকে গেছে। এইসব চিন্তা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে দাও। তুমি বললেই হবে। আমার জিনিস আমাকে কিভাবে আদায় করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। তাই নাকি ম্যাডাম? মনে হচ্ছে আপনি জোর করে আমার সাথে ইয়ে করতে চান। তুমি আমার স্বামী, আমার যা করার ইচ্ছে তাই করতে পারবো। আমাকে বাধা দেবার তুমি কে? ও, আমি কে তাই নাকি? তাহলে বিয়ে করলাম কাকে? লাদেন। ও লাদেন। গো, বলেন মহারানী। আমার উপর এখনো কি রাগ করে আছো তুমি? কোন কারণে তোমার উপর রেগে থাকবো বলো? তুমি আমার একমাত্র স্ত্রী, তোমাকে তো আমি রানীর মতো রাখবো। তাই নাকি? জানো এই একটা বছর কতটা কষ্টে কাটছে আমার দিন। আচ্ছা, তোমার কি মনে পড়ে নাই আমার কথা? অনেক মনে পড়েছে। কি করবো বলো, তুমি তো বলেছিলে তোমার সামনে কখনো না যেতে, তাই যাই নাই। আর আমি তোমার সব খোঁজ খবর রাখতাম, কখন তোমার কি হয়, কারণ আমি যে তোমাকে ভালোবাসি, তাই তোমার কোনো ক্ষতি হয়ে যাক তা আমি কখনোই চাই নাই। সব দোষ আমার, নইলে আমি কেন তোমাকে বাড়ি থেকে বের করে দিই? আগের কথা এখন বলে লাভ আছে বলো? তাও তোমাকে কষ্ট আমি দিয়েছি, আমাকে তো শাস্তি পাওয়া উচিত। দেবো তো তোমাকে আমি শাস্তি, এত সহজে ছেড়ে দেব না। কি, তোমার বউকে তুমি শাস্তি দিতে চাও? তবে সেটা হবে সুখের শাস্তি। যেমন কি স্যার? আগে সুস্থ হয়ে নেই, তখন বুঝতে পারবে। আপনার মতলব বুঝে গেছি। দেখতে পারবো আপনার ব্যাটারিতে কত চার্জ আছে। অপমান করলে আমাকে নাকি? তাহলে দেখাবো। এখন যেই শক্তিটুকু আছে, ধরলে পরে 5-6 দিন বিছানা থেকে উঠতে পারবে না, কিন্তু আমি এমন করব না, কারণ তুমি যে আমার বউ। আমি তোমার বউ, এই হিসেবে আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে। আমি কখনো তোমাকে বাধা দিব না। আমি লক্ষ্মী একটা বউ হতে চাই তোমার কাছে। আমার কাছে এমনি তুমি সবসময় সেরা। আচ্ছা, তুমি কি আবার নির্বাচন করতে চাও? এইসব বিষয় নিয়ে পরে তোমার সাথে আলোচনা করি। আচ্ছা, সমস্যা নেই। বোঝার জন্য ধন্যবাদ। একটু আস্তে জড়িয়ে ধরো, ব্যথা লাগে তো। তোমার বুকে আমি শান্তি খুঁজে পাই। কিভাবে আস্তে জড়িয়ে ধরি বলো? এই বুকটা শুধু আমার জন্য। আচ্ছা বাবা, বুঝলাম।
আচ্ছা, আমাদের যদি দেখা না হতো তাহলে কি করতে? আর কয়েকদিন দেখে পরে তোমাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে বিয়ে করতাম। আমার তো বিশ্বাস হচ্ছে না। বাড়ি থেকে যখন তোমাকে তুলে নিয়ে আসতাম তখন বিশ্বাস হতো। আজ কয়েকদিন থেকে আমার বোন বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল, কিন্তু আমি না করছি কেন জানো? তোমার অপেক্ষায় ছিলাম কোন দিন তুমি আবার আমার জীবনে ফিরে আসবে। আর আমি জানি আমার ভালোবাসা সত্যি ছিল, একদিন না একদিন তুমি ফিরে আসবেই। এতটা বিশ্বাস ছিল আমার উপর তোমার? অনেক। তাহলে যখন বলছিলাম আমাকে মাফ করে দাও, তখন এমন ভাব নিচ্ছিলে কেন? সবার সামনে একটু ভাব তো ধরাই লাগে। আগে তুমি সুস্থ হও, এর প্রতিটার হিসাব আমি তুলে নিব। আচ্ছা নাও, এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমাও, আর কথা বলতে হবে না। তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আবার কি? তুমি যদি আমাকে বিয়ে না করতে পারতে, দেখতে আমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে গেছে, তাহলে তুমি কি করতে? এই রাস্তায় যেই পাগলগুলো থাকে না, ওদের মতো অবস্থা হয়ে যেত আমার। তোমাকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করব তুমি ভাবলে কি করে? আমি জানি তো তুমি আমাকে কতটা ভালোবাসো। ভালোবাসা যদি দেখানো যেত তাহলে দেখাতে পারতাম আমি তোমাকে কতটা ভালোবাসি। ম্যাডাম, এখন ঘুমান, আর কোনো কথা বলতে হবে না আপনার। আমার তো এখন ঘুমোতে ইচ্ছে করছে না। তাহলে কি করতে ইচ্ছে করছে তোমার? সারা জীবন তোমার দিকে এভাবে তাকিয়ে থাকি, এটাই ইচ্ছে করছে আমার। আমি তো আছি, আমাকে তো আর কেউ নিয়ে যাবে না। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আমাকে ফেলে আর চলে যাবে না তো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার বউ, আর আমার বউকে আমি কোথায় রেখে যাব বলো? তুমিও ঘুমিয়ে পড়ো তাহলে। আমি সুমাইয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর সুমাইয়া ঘুমিয়ে গেল। হঠাৎ আমার মিতুর কথা মনে পড়ল। মিতুকে কি বলবো এই বিয়ের কথা, নাকি বলবো না? মিতুও তো সুমাইয়ার মতো আমাকে কত ভালোবাসে। দূর, অযথা ওর চিন্তা করে লাভ আছে। এখন আমার বউ আছে, সুমাইয়ার দিকে তাকিয়ে দেখি কি সুন্দর করে ঘুমিয়ে আছে। চিন্তা করতে করতে মিতুকে কল দিয়েই ফেললাম। অনেক রাত হয়ে গেছে, জানি না ও ফোন রিসিভ করবে কিনা। রিসিভ করছে। ওপাশ থেকে অচেনা একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। কে বলছেন? এটা তো মিতুর ইমো নাম্বার না? মিতুর ইমো নম্বর। আপনাকে তো চিনলাম না। আপনি কি বাংলাদেশি যে বাংলা ভাষায় কথা বলছেন? আমি ওর বান্ধবী, আর আমার বাড়ি বাংলাদেশে। এখন আপনি বলেন কেন ওর কাছে কল দিয়েছেন, আর আপনি কে? মিতু কই, ঘুমিয়ে পড়েছে নাকি? ঘুমিয়ে গেছে। আপনার নামটা কি জানতে পারি? অবশ্যই, কেন নয়। আমার নাম পাখি। নামটা তো অনেক সুন্দর আপনার। লাইন মারা হচ্ছে বুঝি? আমি কিন্তু কল কেটে দেব। আমার নামটা শুনলে চিনতে পারবেন। বলেন যদি চিনতে পারি। আর আপনি মিতুর কি হন? আমার নাম লাদেন। কি? এত অবাক হওয়ার কি আছে? আপনি কি আমাকে চেনেন? আমার মতো আপনাকে আর কেউ চিনতে পারবে না। আপনি একজন বেঈমান, আর আজকে আপনার জন্য আমার বান্ধবী মরতে বসেছে। হোয়াট? কি বলছো এসব? মিতু আপনাকে এত ভালোবাসে, জানেন ও আপনার জন্য কি না করে নাই? একটা মেয়ে এতটা ভালোবাসতে পারে একটা ছেলেকে, সেটা আমার বান্ধবীকে না দেখলে বুঝতেই পারতাম না। মিতু কখনো একটা রাত ভালো করে ঘুমাতে পারে না, সব সময় আপনার চিন্তা করে। দেশে থাকতে তো শান্তি পাই নাই, এখানেও এসে শান্তি পাচ্ছে না। একটা দিনও আমি ওকে হাসি মুখে কথা বলতে দেখলাম না। কি হয়েছে ওর? আর মরার কথা বললে কেন? আমি জানি ও আমাকে কেমন ভালোবাসে। মিতু দেশে আসতে চায় ঠিকই, কিন্তু পরিস্থিতি ওকে আটকে রাখছে। কি বলতে চাও বুঝিয়ে বলো। মিতুর ক্যান্সার দেখা দিয়েছে, ও আর বেশি দিন বাঁচবে না। আমি ওকে কতবার বলেছি তুই চিকিৎসা করা, কিন্তু ও বলে আগে মরলে ভালো। কার জন্য আমি বাঁচবো? কেউ নাই রে আমার। জানেন ওর কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না। কি সব বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাকে বলেন আমার মাথা খারাপ হয়ে গেছে? তাহলে মিতুর কেমন অবস্থা হয়েছে একবার চিন্তা করে দেখেন। ওর ক্যান্সার ধরা পড়ার পর থেকে একদিনও ডাক্তারের কাছে নিয়ে যেতে পারলাম না ওকে। আপনি তো খুব সুখে আছেন আমার বান্ধবীকে একা রেখে। বিশ্বাস করেন, আমি জানতাম না ওর যে এই রোগ দেখা দিয়েছে, কিন্তু মিতু তো আমাকে কখনোই এই কথা বলেনি।
ও বলে ও নাকি দেশে আসতে চায় না। মিতু ঠিকই দেশে আসতে চায়, কিন্তু ও বলে আমি মাত্র কয়েকদিন অতিথি, দেশে গিয়ে কী করব। মিতুর এমন অবস্থা হলো কি করে? আপনার চিন্তায় কখনো ভালো করে খায় না, ঘুমায় না, সারাদিন শুধু চিন্তায় মগ্ন থাকে। সব সময় ও শুধু আমার কাছে আপনার সম্পর্কে বলতো। জানেন, যেদিন আপনি বলেছিলেন না যে তুমি দেশে আসলে আমি তোমাকে বিয়ে করব, সেদিন মিতু এত খুশি হয়েছিল বলার বাইরে। কিন্তু কিছুক্ষণ পরেই ও কান্না করতে থাকে, বলে আমি যে আর বেশি দিন বাঁচবো না। কখন যে পাখির কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছে আমি বলতেই পারি নাই। চোখের পানি মুছছে। এই কথা কি মিতু কাউকে বলে নাই? না, ওর বাবা মাকে ওরা খুব কষ্ট হয় জানেন মিতুর কথা চিন্তা করলে। তুমি ওকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে না? অনেক চেষ্টা করেছি, কিন্তু ওকে কোনোভাবেই নিয়ে যেতে পারি নাই। তবে ওর রিপোর্টগুলো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ওনারা বলেছেন যদি ভালো করে এ রোগের চিকিৎসা হয় তাহলে বাঁচাতেও পারে। আজকে সব দোষ আমার, জানো? আমার জন্য সবকিছু হচ্ছে। মরে যাওয়া তো আমার উচিত। আমার কপালে কেন এমন লেখা ছিল বলতে পারবে? আমি জানি না মিতুকে আপনি ভালোবাসেন কি না, তবে এইটা বলতে পারি আপনি যদি আবার ওর জীবনে আসেন তাহলে ওকে হয়তো বাঁচানো সম্ভব। মিতু তো দেশেই আসতে চায় নাই। ও আর আসবেও না। যদি পারেন আপনি ওকে একটু নিয়ে আসেন। খুব টেনশনে আছি জানো, কিভাবে কি করব। আমাকে এই খবরটা আগে দিতে। এখন মাথায় কিছুই ঢুকছে না। মিতুর ভালোবাসা কখনো আপনি নিজের চোখে দেখেছেন? আমি দেখেছি। একটা মেয়ে যখন একা থাকে তখন কেমন কান্না করে আপনার জন্য। ওর ভিতরটা আগুনের মতো পুরো ছারকার হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করি ওকে বাঁচতে, কিন্তু ও আমার কোনো কথাই শুনতে চায় না। যতটুকু সম্ভব দেখে রেখো, আমি দেখছি কি করা যায়। আপনার কাছে আমার একটাই অনুরোধ, মিতুকে আপনি বাঁচান প্লিজ। আপনি ছাড়া ও কারো কথা শুনবে না। আচ্ছা, ভালো থেকো। আর আমার সাথে যে তোমার কথা হয়েছে এটা ভুলেও মিতুকে বলবে না। বলবো না। একটা কথা জানার ছিল। বলো। আপনি কি ওই মন্ত্রীর মেয়েকে বিয়ে করেছেন? আমি কি বলবো এখন ওর কাছে? ওর এই প্রশ্নের কোনো জবাব নাই আমার কাছে। তবে আগে একবার মিথ্যে কথা বলে অনেক শাস্তি পাইছি। তবে আজ সত্যি বলবো, যা হবার তো হবেই। আজকে রাতে আমাদের বিয়ে হয়েছে। দোয়া করি আপনারা সুখে থাকুন। তবে আমি বলবো না আপনি মিতুকে বিয়ে করুন। শুধু এইটুকুই বলবো, মিতুকে বাঁচান। এখন ওর বাঁচা মরা আপনার হাতে। আমাকে যদি ও একবার এই কথা বলতো তাহলে আমি আজকে আর বিয়ে করতাম না, সরাসরি তোমাদের কাছে চলে আসতাম। কিন্তু ও তো আমাকে এই কথা বলে নাই। যখন কষ্ট মানুষকে গিয়ে ধরে তখন যাবার মতো কোনো রাস্তা থাকে না। কেউ সুখের পথ দেখিয়ে দিতে চায় না, সবাই শুধু কষ্টের পথ দেখিয়ে দেয়। মনে করবেন না আমি আপনাকে কিছু বলবো। যদি সম্ভব হয় তাহলে একটু আমার কথাটা চিন্তা করে দেখেন। বলে ফোন রেখে দিল। আমার মাথাটা ঘুরছে পাখির কথা শুনে। মিতু এটা কি করলো? এখন আমি বা কি করব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ওকেও তো আমি ভালোবাসি, কিভাবে কি করব? আর এখন বিশেষ করে আমার বউ আছে, সব কিছু ওর কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে। আচ্ছা, এসব পরে চিন্তা করব। এখন ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। কিন্তু কিছুতেই ঘুম আসছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। আমি আবার কোনো অপরাধ করছি না তো মিতুর সাথে? ও তো আমাকে ভালোবাসে। ভালোবাসা তো দোষের কিছু নয়। কি করব আমি? দুই সাগরের মাঝে ডুবে আছি, কোনো পারেই উঠতে পারছি না। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারি নাই। সকালে সুমাইয়ার ডাকে ঘুম ভাঙল। তাহলে স্যারের ঘুম ভাঙলো? তবে ভালো করে ঘুমাতে পারলাম কই? তুমি তো এর আগে ডেকে তুললে। বেলা কয়টা হয়েছে খেয়াল আছে আপনার? কয়টা বাজে? 6টা। এখন কিন্তু সত্যি সত্যি মার খাবে। এত সকালে ডেকে তোলার কোনো মানে হয়? এই তোমার চোখগুলো এমন লাল হয়ে আছে কেন? এই রে, এখন কি বলবো? মিতুর কথা তো আর বলা যাবে না। আসলেই আজ বহুদিন পর তোমাকে কাছ থেকে দেখছি, অনেক সুন্দর লাগছে। তোমাকে দেখতে দেখতে কখন যে এত রাত হয়ে গিয়েছিল বলতে পারি না, তাই রাতে বেশি ঘুমোতে পারি নাই। সুমাইয়া চুলগুলোকে একটু সরিয়ে হালকা ভাবে নিয়ে, এতটা সুন্দর আমি না। আমি একটা হাসি দিলাম। এভাবে হাসার কি আছে? না, এমনি।
আমার বউকে দেখে কি আমি হাসতে পারি না? তাই বলে কোনো কারণ ছাড়া? আচ্ছা এসব বাদ দাও, এখন ডাক্তারকে বলো আমরা বাড়িতে চলে যাব। আমার আর এক মুহূর্ত ভালো লাগছে না এখানে। দাঁড়াও, ওরা সবাই আসুক, পরে একসাথে যাব। কিছুক্ষণ পর সবাই চলে আসলো। স্যার, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, এখন যেতে পারবেন। চল বাবা, আমার বৌমাকে আমার বাসায় নিয়ে যাব আগে। তা তো হতে দেওয়া যাবে না বিএন সাহেবা, আপনারা সবাই আজ থেকে আমাদের বাসায় থাকবেন। আরে না, কি যে বলেন। আম্মু চলে না, আমাদের এত বড় একটা বাড়ি, তাছাড়া আমি চলে গেলে আম্মু তো একা একা থাকবে। সুমাইয়া ঠিক বলেছে, আমার একমাত্র মেয়ের জামাই, আমি ওর নামে পুরো বাসা দলিল করে দেব। এখন বলেন আপনাদের বাড়িতে কি আপনারা যাবেন না? আমাদের এসব জমি দলিল বা কোনো কিছুই দেওয়া এসব বলবেন না। আমার ছেলের কোনো কিছুই লাগবে না, যা আছে তাতেই চলবেন। দেখুন বিএন সাহেবা, আমি একা মানুষ, সুমাইয়া চলে গেলে আমি একা হয়ে যাব, আর এত বড় একটা বাড়িতে একা একা থাকতে ভালো লাগবে না। আর আমার এই বাসার মালিক তো সুমাইয়া আর সুমাইয়া জামাই, তো আপনার ছেলে সেই হিসেবে বাসাটা তো আপনাদের যদি একটু। আন্টি বুঝলাম, আচ্ছা আজ থেকে আপনাদের বাসায় থাকবো, চিন্তা করা লাগবে না। আন্টি কি বলো, আম্মু বলে ডাকবে। জি আম্মু। তাহলে এখন চলো যাওয়া যাক। সুমন, সব জিনিসপত্র ওই বাসা থেকে এনে তারপর অফিসে যাবে। জি স্যার। গাড়িতে বসার পর। এই, তোমার কি একটু আক্কেল জ্ঞান নাই? কেন, কি হয়েছে? আমার আম্মুকে তুমি আন্টি বললে কেন? ওই আসলেই অভ্যাস হয়ে গেছে ডেকে ডেকে, তো এই জন্য। আরেকবার বললে মুখ ভেঙে ফেলবো, মনে রাখিও। আমার যে লজ্জা করে আম্মু ডাকতে। তোমার মাকে তো আমি আম্মু ডাকি, কই আমার তো লজ্জা করে না। তুমি জানো না, মেয়েদের থেকে ছেলেদের লজ্জা বেশি। ও মা, তাই নাকি? স্যার, আপনারা এত লজ্জা কই রাখেন? আর মেয়েদের থেকে ছেলেদের লজ্জা বেশি আপনাকে কে বলেছে? আমাকে দেখে বোঝো না আমার কেমন লজ্জা। বাবু, এত লজ্জা পেতে হবে না। আমি কি দূরের কেউ যে লজ্জা লাগে? কি করো, আম্মুরা দেখছে তো, এভাবে ওনাদের সামনে চুমু দেবে না। দেখলে দেখবে, আমার স্বামীকে কি আমি একটু আদর করতে পারবো না? বুঝেছি, তোমার মাথা খারাপ হয়ে গেছে। বহু সাধনার পর তোমাকে পাইছি, একটু আদর তো করাই লাগবে। এসব আদর পরে, এখন চুপ করে বসে থাকো। কিন্তু আমার যে ভালো লাগছে না। আমি সুমাইয়ার মাথায় হাত দিয়ে আমার ঘরে রাখলাম। সকালে কিছু খাও নাই, তাই হয়তো খারাপ লাগছে। তুমিও তো খাও নাই। আমি না খেলে কিচ্ছু হবে না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে দেখবে কে বলো? সারা জীবন শুধু তুমিই আমাকে রক্ষা করে গেলে। আমার বউকে আমি রক্ষা করব না তো কে করবে শুনি? তাও এখন দেখে শুনে চলাফেরা করবে। তোমার সাথে এখন আমার জীবন জড়িয়ে আছে, মনে রাখিও। তোমাকে ছাড়া আমি আর কারো কাছে যাব না। কথা দাও, অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হবে না। সুমাইয়ার কথা শুনে মিতুর কথা মনে পড়ে গেল। মিতু তো আমাকে কত ভালোবাসে, কিন্তু বিয়ের পর একটা মেয়ে কি তার স্বামীর ভাগ অন্য কোনো মেয়েকে দিতে চায়? মিতুর ক্ষেত্রেও হয়তো তাই। আমিও তো সুমাইয়াকে কম ভালোবাসি না, কিন্তু মিতুর যেই অসুখ হয়েছে, বাঁচে কিনা তা নিয়ে খুব চিন্তা হয়। আচ্ছা দেখি ওর বাবার সাথে কথা বলে কি করা যায়। আমি এক নারীতেই আসক্ত থাকতে চাই, সেটা শুধু সুমাইয়া। এসব উল্টোপাল্টা চিন্তা করা যাবে না এখন। সামনে যা আছে তাই নিয়ে চিন্তা করতে হবে। কি হলো, কি চিন্তা করো? তুমি ছাড়া আমার জীবনে কে আছে বলো? তোমাকে ছাড়া আমি আর কার কাছে যেতে পারি? তোমার মতো আমাকে কেউ এভাবে ভালোবাসতে পারবে না। প্রমিস করতে হবে, ছেলেদের দিকে বিশ্বাস নাই। আমাকেও বিশ্বাস করো না তুমি? আমি কি এই কথা বলছি নাকি? আচ্ছা বাবা, এই যে তোমার মাথায় হাত রেখে বলছি, আমি আমার বউ ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানো তো দূরের কথা, কথাই বলবো না। আর যদি কোনো মেয়ে আমার সাথে কথা বলতে আসে, তাহলে আগেই সরাসরি বলবো আমার বউ আছে। বাবু, তোমার কথা শুনে খুশি হলো। আর আমাকে কি দেখছো কোনো ছেলের সাথে কথা বলতে? কানার তো মনে মনেই জানা আছে। এই, মায়ের খাবে কিন্তু। বাদ দাও, বাসায় এসে গেছি, চলো। আমি আগে যেই রুমে থাকতাম
সেখানে চলে গেলাম। আমার পিছনে পিছনে সুমাইয়াও আসলো। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসি। শরীরটা অনেক ভারী লাগছে। যাও। আমি ফোনটা বের করে সবার জন্য খাবার অর্ডার করে ফেললাম। একটা অচেনা নাম্বার থেকে কল এলো। ফোনটা রিসিভ করে, কে বলছেন? ওপাশ থেকে। আমি বলছি। এই আমিটাকে যদি একটু নামটা বলতেন। আরে শালা, আমাকে চিনস না? আমি ফাহিম, ফাহিম রে, ফাহিম। এতদিন পর যে কল দিলি? খুব বিজি থাকি রে বেড়া। থাকবি, বন্ধু বান্ধব নাই? এভাবে বললি কেন? মানুষ চিনতে ভুল করছি তো আমি। মাঝে চিন্তা করি কি জানিস, সবাই বন্ধুত্ব রাখার মতো যোগ্যতা রাখে না। আজও তোর কথা বুঝি না। এত বুঝতে হবে না। এখন বল, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই? আমিও ভালো আছি। ভাবি কেমন আছে? অনেক অনেক ভালো। আর দোয়া করিস, সামনের মাসে আমার ছেলে হবে। অবশ্যই অবশ্যই, অনেক দোয়া করি। বর্তমানে কি করিস? ব্যবসা দেখাশোনা করি। ভালো থাকিস। তুই বিয়ে করিস নাই? করছি তো। কাকে বিয়ে করলি? সুমাইয়াকে। সময়ের সাথে না তো ঝগড়া হয়েছিল, কিন্তু কিভাবে আবার এক হলি? এত কিছু জেনে তোর লাভ আছে? কিছু কিছু বিষয় অজানা থাক না বলে ফোনটা রেখে দিলাম। কার সাথে কথা বললে? কতগুলো বেঈমান বন্ধুর সাথে। কার সাথে? ফাহিমের সাথে। সুমাইয়া আমার কাছে এসে জড়িয়ে ধরে, তুমি ওরে কোন দিন কল দিচ্ছিলে? আরে আমি তো বিজি থাকি। তাহলে তোমার যেমন সময়ের দাম আছে, অন্যজনেরও তো সময়ের দাম আছে নাকি? এত কথা কই থেকে শিখলে? তোমার বউ অনেক বুদ্ধিমান, তুমি জানো না? জানা আছে তো আমার বউ কেমন বুদ্ধিমান। এভাবে সুমাইয়ের সাথে দুষ্টু মিষ্টু ভালোবাসায় চলে গেল অনেক দিন। এখন আমি মোটামুটি একটু সুস্থ। তবে সুমাইয়ার ভালোবাসায় মিতুর কথা আমি ভুলে গেছি। তো একদিন রাতে সুমাইয়া আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। মিতুর খবরটা নেওয়ার একটু দরকার, তাই আমি মিতুকে কল দিলাম। দেওয়ার সাথে সাথে ধরে ফেলল। কি মিতু, কেমন আছো? এই তো ভাইয়া, আমি অনেক ভালো আছি। আজকে হঠাৎ ভাইয়া বললে যে? তার তো কোনো কারণ আছে। সেই কারণটা কি আমি জানতে পারি? পাখি আমাকে সবকিছু বলেছে তোমার ব্যাপারে। তুমি ওই দিন পাখির সাথে কথা বলছো। তাহলে তুমি ডাক্তার দেখাও না কেন? এভাবে চললে কি তুমি বাঁচতে পারবে? ডাক্তার দেখাতে গিয়েই তো যত সব সমস্যা। আরে বুঝলাম না তো, কি বলো? ওই ডাক্তার আমাকে দেখে নাকি পছন্দ হয়ে গেছে। আমি বলছি আমার এই অসুখের বাঁচার মতো কোনো সম্ভাবনা নাই, কিন্তু ও বলছে আমি আছি না, সব কিছু আমি দেখে নেব। সব হয়েছে পাখির জন্য। ও আমাকে জোর করে নিয়ে গেছে। পাখি ওকে বলছে আমি নাকি ওকে পছন্দ করি, আর ছেলেটার নাকি বাবা মা কেউ নাই। তাই আমারও একটু দয়া হয়েছিল। আর বাবা আসছিল কয়েকদিন আগে, বাবার সাথে ওই ছেলের কথা বলেছে। আজ আমাদের বিয়েও হয়ে গেল। আজ 5 দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া করি তোমার জীবনে যেন কোনো অশান্তি না আসে। তোমার জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল। দোয়া করিও আমার জন্য। তাহলে দেশে আসবে না? আসবো তো, ওকে বাংলা ভাষা শিখাচ্ছি। ভিডিও চালু করো তো। ভিডিও কল চালু করার পর ওই তোমার পাশে বসা ছেলেটা নাকি? পছন্দ হয়েছে। দেখতে তো অনেক সুন্দর, অনেক পছন্দ হয়েছে। আমি তোমাকে বিয়ের কথা এই জন্যই বলছি, নাই পরে যদি আবার। বুঝতে পারছি, আর বলা লাগবে না। তবে আজকে আমি এত খুশি হয়েছি বলার বাহিরে। ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো দুলাভাই, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? দুলা কি? মিতু ইশারাতে বলল। এটা বাংলাদেশে বোনের জামাইকে দুলা ভাই বলে। আমি ভালো আছি ভাইয়া। কি মিতু, তোমার জামাই তো ভালো বাংলা ভাষায় কথা বলতে পারে। জামাইটা কার বলতে হবে না? বহুদিন পর তোমার মুখে হাসি দেখলাম, অনেক ভালো লাগছে আমার। তোমার বুকে শুয়ে থাকা মেয়েটাকে? আমার বউ। অনেক ভালোবাসেন বুঝি? তুমি যেমন তোমার জামাইকে ভালোবাসো, তেমনি আমিও আমার বউকে ভালোবাসি। দোয়া করি আপনিও সুখে থাকেন স্যার। বহুদিন পর তোমার মুখে স্যার ডাকটা শুনে ভালো লাগলো। তাহলে রেখে দেই, ভালো থাকবেন। পাখি আছে ওখানে? আমাদের সাথেই রাখি। ও একা একা কোথায় যাবে? কেন, কথা বলবেন? দাও।
লক্ষ্মী ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি। তুমি তো কাজের মতো একটা কাজ করলে। হুম, চেষ্টা করে ওদের বিয়ে দিয়েছি। ও তো ডাক্তারকে বিয়ে করতে চায় না। আমি আর আঙ্কেল মিলে সব কিছু ঠিক করেছি। আর যখন শুনলো ছেলের মা বাবা নেই, তখন গিয়ে মিতুর মনটা হালকা মায়া হলো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব বলার ভাষা নেই। ধন্যবাদ দিতে হবে না। আমার বান্ধবী আমার সামনে মারা যাবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। তুমি দেশে আসবে না, নাকি সারা জীবন মিতুর মতো ওইখানেই থাকবে? আগামী মাসে মিতুকে নিয়ে একেবারে আসবো। হুম, ভালো থাকবেন, রাখি তাহলে। আচ্ছা বাই, তুমিও ভালো থেকো। বলে রেখে দিলাম। আজকে আসলেই অনেক খুশি লাগছে। মিতুকে নিয়ে আমার আর চিন্তা করতে হবে না, ওর জীবনে সঙ্গীও পেয়ে গেছে। এই খুশিতে আগামীকাল আমার বাসর রাতটা সেরে ফেলতে হবে। সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি সুমাইয়া আমার বুকে জড়িয়ে ধরে আছে। আমি উঠতে চেষ্টা করছি কিন্তু পারছি না। সুমাইয়ার কারণে এত শক্ত করে জড়িয়ে ধরছে। এই সুমাইয়া, সুমাইয়া, ঘুম ঘুম চোখে। কি হয়েছে, এত ডাকছো কেন? এত ডাকছি কেন? তুমি ঘুমাইলে ঘুমাও, আমাকে তো যেতে দেবে নাকি? তোমার বউ যতক্ষণ পর্যন্ত ঘুমাইবে তোমাকে তো শুয়ে থাকতেই হবে। এমন করে না লক্ষ্মী বউ আমার, অনেক সকাল হয়ে গেছে, প্লিজ ছাড়ো। দূর, তোমার জন্য কি এখন ঘুমোতেও পারবো না? তোমার জামাই এখন কফি খাবে, যাও কফি বানিয়ে নিয়ে এসো। কি? তুমি না লক্ষ্মী বউ হতে চাও, তাহলে স্বামীর আদেশ মানো না কেন? আমি তো জীবনেও কফি বানাই নাই। বানাও নাই তো কি হয়েছে, আমার জন্য বানাবা এখন থেকে। সুমাইয়া আমার উপর চোখ গরম করে বাথরুমে চলে গেল ফ্রেশ হয়ে। বাবু, আজকে কফি না খেয়ে হয় না। আমি আগে ইউটিউব দেখে শিখে নেই, পরে কালকে থেকে তোমাকে কফি বানিয়ে খাওয়াবো। তাহলে এখন বোঝো, তোমাকে আমি ছাড়া কোনো ছেলে বিয়ে করবে? না পারো কিছু করতে আর না পারো কিছু রাখতে। রাগ দেখিয়ে চলে গেল। এই সুযোগে আমি ফ্রেশ হতে লাগলাম। কিছুক্ষণ পর সুমাইয়া হাতে করে একটা কফির মগ নিয়ে এলো। এত বড় মগ নিয়ে আসছো কেন? আজকে না তুমি কফি খাবে, নাও খাও, জন্মের খাওয়া খাও, যাতে আর বলতে না পারো আরো কফি খাবো। না বাবা থাক, আমার কফি খাওয়া হয়ে গেছে। আমি বলছি খেতে, খাবি নাকি শরীরে ঢেলে দিব? আমাকে এত কষ্ট দিয়ে স্যার বলে এখন কফি খাবে না। আমার লক্ষ্মী বউ এমন করে না, প্লিজ। আজকে মাফ করে দিলাম, আর যদি কোনোদিন ঘুম থেকে উঠে কফির জন্য বাহানা ধরো তাহলে এভাবে কফি খাওয়াবো। কফি খাওয়ার জন্য আজকে যেই হিস্ট্রি করলে সারা জীবন আমার মনে থাকবে বাবা। সুমাইয়া কফির মগটা রেখে আবার আমার কাছে আসলো। রাগ করছো বেবি? আরে না, আমি আবার রাগ করবো কেন? রাগ করিও না, আমি আগে আম্মুর থেকে কফি বানানো শিখি, পরে তোমাকে বলতে হবে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তুমি তোমার কফি পেয়ে যাবে। আজকে আমি একটু অফিসে যাব, আবার কিছুক্ষণ পর ফিরে আসবো। তুমি রেডি থেকো, তোমাকে নিয়ে মার্কেটে যাব। মার্কেটে কেন গো? দরকার আছে গো। ওকে বাবু। আমি রেডি হয়ে চলে গেলাম অফিসে। অফিস থেকে আস্তে আস্তে প্রায় সকাল হয়ে গেল। অনেকদিন যাই নাই তো, এই জন্য কাজের চাপটা একটু বেশি। কলিং বেল বাজাতেই সুমাইয়া দরজা খুলে দিল। সুমাইয়া রেগে বলল, এতক্ষণ তোমার আসার সময় হলো? সেই কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। মাশাআল্লাহ, আজকে তো আমার বউকে খুব সুন্দর লাগছে। সুমাইয়া লজ্জা পেয়ে, সত্যি? আমি কি আর মিথ্যে বলতে পারি? বউটা যেহেতু তোমার, দেখার অধিকার শুধু তোমারই আছে, আর কারণেই। আমি সুমাইয়াকে জড়িয়ে ধরে, এই তো আমার লক্ষ্মী বউ, সত্যি আমি ভাগ্যবান তোমার মতো বউ পেয়ে। আচ্ছা যাও, তুমি এখন ফ্রেশ হয়ে আসো, আমি অপেক্ষা করছি। এই যাবো আর আসবো, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 20 মিনিটে আসছি। 5 মিনিটের বেশি 1 মিনিট দেরি হলে তোমার সাথে আমি আর মার্কেটে যাব না, মনে রাখিও। আমি সুমাইয়ার কথা শুনে তাড়াতাড়ি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম। চলো বাবু, আমি রেডি। সুমাইয়াকে নিয়ে বেরোলাম, একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। জানো লাদেন, বলেন গো। মাঝে মাঝে প্রিয়জনের পাশে বসে যাওয়ার কি যে আনন্দ লাগে
বলার বাহিরে। আমি সুমাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এইভাবে কি দেখো? তোমাকে যত দেখি ততই ভালো লাগে। আচ্ছা, তুমি কি দিন দিন সুন্দরী হচ্ছ নাকি? আমার কথা শুনে সুমাইয়া মুচকি মুচকি হাসতে লাগলো। মার্কেট শেষ করে বাসায় আসলাম রাতে। সুমাইয়া, বলেন মহারাজ। এই শাড়িটা পরো তো। আজকে মার্কেট থেকে যেই শাড়িটা আনলাম। কেন? পরতে বলছি, পরবে নাকি? আচ্ছা, তুমি বের হও, আমি পড়ছি। আমার সামনে পরো না। তাহলে থাকো, আমি শাড়ি পরবো না। আমি আর কোনো কথা না বলে বের হয়ে গেলাম। একটু পরে সুমাইয়া বলল, হয়ে গেছে আমার, তুমি ভিতরে আসতে পারো। ভিতরে গিয়ে দেখি সুমাইয়াকে কালো শাড়িতে একদম পরীর মতো লাগছে। কেমন লাগছে আমাকে? তোমাকে যতই দেখি শুধু দেখতে ইচ্ছে করে। তোমাকে দেখার স্বাদ কোনোদিনও মিটবে না আমার। আর দেখতে হবে না, এখন সাহেব আপনার পাঞ্জাবি পরেন। আমি সুমাইয়ার সামনে কাপড় চেঞ্জ করলাম। সুমাইয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে না দেখলেও তো পারো। আমার স্বামীকে আমি দেখবো, তাতে তোমার কি? আমাদের জুড়িটা পারফেক্ট। কালো শাড়ি আর কালো পাঞ্জাবির সাথে কালো লুঙ্গি। চলো আমার কাছ থেকে দোয়া নিয়ে আসি। চলো। নিচে গেলাম। আমাদের দুজনকে এই সাজে দেখে আম্মু বলল, মাশাআল্লাহ, তোদের দুজনকে খুব ভালো মানিয়েছে। আমি আর সুমাইয়া আম্মুর পায়ের কাছে সালাম করলাম। ওঠো ওঠো, বেঁচে থাকো, তোমরা দোয়া করি তোমাদের জীবন সুখের হোক। সুমাইয়ার মাকেও সালাম করে রুমে গেলাম। রুমে যেতেই ঝুমঝুম বৃষ্টি নামতে লাগলো। বাহিরে তো মেঘ হয়ে যাচ্ছে, চলো না বৃষ্টিতে একটু ভিজি। না, যাওয়া যাবে না। আজকে আর সময় নষ্ট করব না। এই মেঘলা দিনে তোমাকে নিয়ে সুখের সাগরে ডুব দেব বলে সুমাইয়ের দিকে এগোতে লাগলাম। এই কি করছো? আমাদিকে একদম এগোবে না বলে সুমাইয়া বিছানার পিছনে যেতে লাগলো। আজকে সুন্দরী যাবে কোথায়? না না শয়তান, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। আমার লাদেন আমাকে বাঁচাবে। কই, তোমার লাদনকে ডাক দাও বলে শাড়িটা এক টান দিয়ে খুলে ফেললাম। শয়তান ছাড় আমাকে, ছাড়। কে শোনে কার কথা? আজকাল শোনার দিন নাই, বাকিটা ইতিহাস। সকালে যখন ঘুম ভাঙলো তখন সুমাইয়ার চোখে চোখ পড়তেই লজ্জায় সুমাইয়ার মুখটা লাল হয়ে গেল। ও মা, এ কি? তোমার গলায় এটা কিসের মালা? মালা নাকি? আরে এটা তো তোমার লুঙ্গি। কি, আমার লুঙ্গি তোমার গলায় কিভাবে গেল? রাতের কথা মনে আছে? আমার সব ইজ্জত তুমি কেড়ে নিলে। ও তাই তো বলি, আমার লুঙ্গি তোমার গলায় কেন? তাহলে চলো আর একবার শুরু করি। মায়ের চিনো? মায়ের খাবে। আমি গোসল করতে গেলাম, তুমি থাকো। আচ্ছা তাহলে যাও। সুমাইয়া গোসল করতে চলে গেল। অনেকক্ষণ হয়ে গেল, সুমাইয়ার খবর নাই। ওগো শুনছো তুমি? গো বলেন। আমার টাওয়ালটা আনতে ভুলে গেছি, তুমি একটু দিয়ে যাও তো। এই তো সুযোগ হাতছাড়া তো করা যাবে না। আমি টাওয়ালটা নিয়ে দরজার কাছে খেলাম। এই নাও, আনছি তো। সুমাইয়া হাত বাড়িয়ে দাও। আমি দরজা ঠেলে ভিতরে ঢুকে গেলাম। ওয়াও, এটা আমি কি দেখলাম? সুমাইয়া শরীরে হাত দিয়ে ঢেকে। রাতে দুষ্টুমি করে হয় নাই, এখন বাথরুমেও চলে আসছো। রাতের কথা বাদ দাও, এখন তো তোমাকে একদম বিনা পোশাকে। এই চুপ করো, চুপ করো। দেখো তোমার পাঠক পাঠিকারা কিভাবে দেখছে। এই লাইট অফ, ক্যামেরা অফ। এই সব বন্ধ করে হবে, তোমার লেখা বন্ধ করো। ও তাই তো, যান, আর কিছু দেখতে হবে না আপনাদের। দুজন একসাথে ফ্রেশ হয়ে নিচে গেলাম। খুব শীঘ্রই আমি একটা নাতি পেয়ে যাব মনে হচ্ছে। সুমাইয়া তো লজ্জায় লাল হয়ে গেল। যাও আম্মু, কি সব বলো না যে তুমি। বাবা, আমারও তো ইচ্ছে করে নাতির সাথে খেলা করতে। আমারও তো বয়স হয়েছে, তাই না? দোয়া করো আম্মু। লাদেন বাবা, তোর একটা কথা বলতে চাই। বলো আম্মু। অনেক দিন হলো গ্রামে যাই না, চল না গ্রামটা একটু দেখে আসি। আম্মু, গ্রামে কি আমাদের নিজের বাড়ি আছে? আছে তো। আমার খুব ইচ্ছা গ্রামে যাব, চলে না একটু? আচ্ছা আম্মু, আমি এই বিষয়ে চিন্তা করে দেখি। নাস্তা করে রুমে গিয়ে বসে আছি। ওই, তুমি কি আমাকে নিয়ে গ্রামে যাবে না? ওইটা তো আমাদেরই বাড়ি। কিছু সমস্যা আছে?
কিসের সমস্যা আমাকে খুলে বলো। তাহলে শোনো, গ্রামের বিষয়ে সব কিছু বলল। কি? ওই মেম্বারের এত বড় সাহস? ওকে তো আমি ছাড়বো না। আম্মুকে আর আপুকে এত বড় কথা বলা। তোমার গ্রামের নামটা কি? মোহনগঞ্জ মানুশ্রী। সুমাইয়া কাকে জানি ফোনটা বের করে কল দিয়ে কি জানি বলল। কাকে কল করলে? বড় স্যারকে। তোমার গ্রামে এখন কোনো সমস্যা থাকবে না, আর আমরা কালকে গ্রামে যাব। কোনো সমস্যা হবে না তো আবার? আমার উপর তোমার বিশ্বাস আছে না? অবশ্যই। সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে। কালকে আমরা গ্রামের বাড়িতে যাব। খুব ভালো লাগছে আমার, জানো। আমার তো ভয় হয় তোমাকে নিয়ে। গ্রামে গিয়ে কি তুমি থাকতে পারবে? তুমি আছো বাবু। তারপর সকালে আমরা রেডি হয়ে রুম থেকে বেরোলাম। আপুকে বললে ভালো হতো না গো? হতো, তবে বলি নাই ওর তো সংসার আছে নাকি। আমাকে বলবি কেন? তোরা একা জানা। আরে মিলি, বোন আমার, তুই কখন আসলি? বোনকে তো এখন পর করে দিলি। আমি কি আর তোর আগের বোন আছি? ধুর, আমি তো ভাবছিলাম তোরে বললেও তুই আসতে পারবি না, তাই বলি নাই। কিন্তু তুই জানিস কি করে যে আমরা গ্রামের বাড়িতে যাব? আম্মু বলেছে। ও আচ্ছা, তাহলে চল। আমি, সুমাইয়া, মিলি, আম্মু আর সুমাইয়ার আম্মু সবাই মিলে বাসা থেকে বেরোলাম। আমাদের গাড়ি নেব না, বাসে করে যাব। এই কি বলো তুমি? আমি তো বাসে করে যাই নাই। তাছাড়া আমাদের তো নিজস্ব গাড়ি আছে। তো কি হয়েছে? আমরা গ্রামে ঘুরতে যাচ্ছি, কোনো বড় লোকই দেখাতে নয়। বাবা লাদেন থাক, গাড়ি নিয়েই যাই, নইলে ওনাদের অসুবিধা হবে। না মা, থাক, আমরা বাসে করে যাব। চলো সবাই। আমি আর কোনো কথা বললাম না, বাসের টিকিট কেটে উঠে পড়লাম। সুমাইয়া আমার পাশে জানালার কাছে বসতে দিয়েছে। ভালো লাগছে নাকি খারাপ লাগছে? না, অনেকটা ভালো ফিল করছি। হুম। এই একটা গান বলো না গো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? এখন এখানে গান বলবো? বলবে, আমি শুনবো আজকে তোমার গান। কুত্তার মতো কণ্ঠ আমার, গান শুনে না মানুষ পালিয়ে যাবে। বাহানা দেখালে হবে না, গান আজকে বলতেই হবে। বাবু দেখো, এটা পাবলিক প্লেস, এখানে গান বললে মানুষ পাগল বলবে। তাহলে তুমি বলবে না? আমি সুমাইয়ার মাথাটা আমার কাঁধে রেখে দিয়ে এখন চুপটি করে ঘুমিয়ে থাকো। আমার তো তোমার সাথে কথা বলতেই খুব ভালো লাগছে। জীবনে বাসে জার্নি করো নাই, তাই ঘুমিয়ে পড়ো, নইলে বলে সমস্যা হবে। সুমাইয়ার ফোনটা বাজতে লাগলো। ও ফোনটা রিসিভ করে কার সাথে জানি কি বলল। কে কল করছে ও? ওই মেম্বারকে থানায় ধরে নিয়ে গেছে। ওর নামে ধর্ষণের অভিযোগ আছে, আর আমি বলার পর তো কোনো কথাই নাই। ভালো একটা কাজ করছো, তবে আমার বাবার টাকাগুলো ওনাকে তো দেওয়া উচিত। আরে গাধা, তোমার বাবা মেম্বারের কাছে টাকা পায়, মেম্বার না। কি বলো তুমি? কিভাবে জানো? বলছি না, আমি সব কিছু জানি। আর মেম্বারের পিছনে পুলিশের ডান্ডা পড়তেই সব বলে দিয়েছে। যাক বাবা, চিন্তা মুক্ত হলাম। আমি থাকতে তোমার আবার কিসের চিন্তা? এরকম একটা বউ আছে বলেই আজকে আমাকে কিছুই করতে হচ্ছে না। এখন একটু চুপ করো তো, আমার অনেক ঘুম ধরছে। আগেই বলেছি ঘুমিয়ে পড়ো, তুমি তো বকবক করছো। কি? আমি বকবক করি? যাও, তোমার সাথে আর কথাই বলবো না। সরি সরি বাবু, রাগ করো না। তুমি আমার সাথে আর কোনো কথাই বলবে না। সময় আর রাগে কোনো কথা বলছে না। রাগলে তোমার গাল দুইটা পচা টমেটোর মতো হয়ে যায়। কি? আমার গাল পচা টমেটোর মতো? তাহলে পচা টমেটোর মাঝে তুই আজ থেকে কোনো চুমু দিতে পারবি না। ওগো আমার পাগলি বউ, এত ক্ষেপে যাও কেন? সুমাইয়া কোনো কথা বলছে না। ও বউ, আই লাভ ইউ। সুমাইয়া চুপ করে বসে আছে। দিলাম একটা ছোট করে চিমটি। এটা কি করলে তুমি? তাহলে তুমি আমার সাথে কথা বলো না কেন? আমার ইচ্ছে তাই আমি বলবো না। এই দেখো, কানে ধরলাম, আর এমন হবে না। প্রতিবার তো এই কথাই বলো। আজকের পর থেকে এই কথা আর বলবো না। আমার সাথে ধমকে সুরে কথা বলা যাবে না, আমার উপর রাগ দেখানো যাবে না, মনে থাকবে তো? অবশ্যই ও মনে থাকবে।
দেখতে দেখতে বাস মোহনগঞ্জে এসে গেল। একটা অটো নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের বাড়ির সামনে এসে অটো থেকে নামলাম। সব কিছু তো ঠিকই আছে দেখছি রে বাবা, মেম্বার তাহলে কিছুই করেনি? নামো, কিন্তু অনেক ময়লা জমে গেছে। এটা কি আপনাদের বাড়ি বেআইন সাহেবা? অনেকদিন আসেনি তো এই জন্য ময়লা জমে গেছে। ভাইয়া চল, সব কিছু পরিষ্কার করতে হবে। আমিও সাহায্য করব তোমাকে। না, দরকার নেই, তুমি এমনি কাজ করতে পারো না। তাও করব। আমরা সবাই মিলে বাড়িটা পরিষ্কার করলাম। ভাইয়া পানির ট্যাপ তো মনে হয় নষ্ট হয়ে গেছে। আসলেই আমার বোনকে বাবা অনেক ভালোবাসে, তো এই জন্য বাবা আমাদের বাড়িতেই বাথরুম দিয়েছে। আমি বাজার করে আসছি, আর মেকানিককে বলবো না আসতে? না, তুমি যাবে না, আমি একা একা থাকতে পারবো না। এই যাবো আর আসবো, আর কোনো কিছুর দরকার হলে মিলিকে বলবে। আরে ভাবি, আমি আছি তো। ভাইয়া তাড়াতাড়ি যা তো। আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাজার করে আবার বাসায় আসলাম। আমার রুমটা একটু ছোট, আগে তো একা একা থাকতাম, এই জন্য বাজারগুলো মার কাছে দিয়ে রুমে গিয়ে দেখি সুমাইয়া শুয়ে আছে। সুমাইয়া, তোমার আবার কিছু হয় নাই তো? না গো, গোসল করব, শরীরটা ভালো লাগছে না। মেকানিক এসে গেছে, এই কিছুক্ষণের মাঝে ঠিক হয়ে যাবে। গ্রাম অঞ্চল এত সুন্দর হয় আমার তো জানাই ছিল না। আচ্ছা তুমি ঘুমাও, আমি দেখে আসি। সুমাইয়া আমাকে টান দিয়ে বুকের মাঝে নিয়ে জড়িয়ে ধরলো। তোমাকে ছাড়া আমি ঘুমোতে পারি না, তুমি জানো না। আচ্ছা বুঝলাম বাবা, এখন একটু কাজ করতে দাও। না, চুপ করে শুয়ে থাকো। ফোনটা বের করে দেখি সুমন কল দিয়েছে। সুমন বলো। স্যার আপনি কই? গ্রামের বাড়িতে চলে আসছি। কয়েকদিন তোমাকে একটু কষ্ট করতে হবে, তুমি একটু দেখে শুনে করবে, যাতে কোনো রকম সমস্যা না হয়। স্যার তা না হয় দেখে নেব, কিন্তু আপনার স্যালাইন লাগতো। রেখে দাও এটা। আমি এই ধরো বেশি হলে 4 দিন থাকবো, এর ওপর না। ওকে স্যার। ফোন রাখার পর, এই আমরা 4 দিন থাকবো মানে কি? হ্যাঁ, আমি তো ভাবছিলাম 1 মাস থাকবো। আমার অফিস দেখাশোনা করবে কে? হ্যাঁ, এভাবে চললে ব্যবসা লাটে উঠে যাবে। সুমাইয়া মন খারাপ করে। মন খারাপ করার কিছুই নাই, তবে যখন আমরা সময় পাবো তখনই গ্রামের বাড়িতে চলে আসব। সত্যি বলছো তো? ভাইয়া, মেকানিক চলে গেছে। ঠিক হয়েছে। ভাইয়া। আচ্ছা চলো, গোসল করবো আমি। যাও, আমি একটু ঘুমাই। কি? আচ্ছা চলেন চলেন ম্যাডাম। সুমাইয়া আগে আগে যেতে লাগলো, আমি পিছনে। বাথরুমের দরজাটা আমি লাগাতেই ঠাস করে একটা শব্দ হলো। ও মা গো, গেলাম আমি। আমি দৌড়ে গিয়ে সুমাইয়াকে জড়িয়ে ধরলাম। কিভাবে বললে? এটাকে বাথরুম বলে? আমার কোমরটা গেল। আমি তো আগেই বলছি, গ্রামে সবকিছু উল্টাপাল্টা লাগবে তোমার কাছে, একটু দেখে শুনে চলবে না? দিলে তো আমার কাজ বাড়িয়ে। এখন আমি কিভাবে গোসল করব? চুপ করে দাঁড়িয়ে থাকো। সুমাইয়াকে আমি নিজে হাতে গোসল করিয়ে দিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তুমি একটু শুয়ে থাকো, আমি আসছি। আমি বাজার থেকে সুমাইয়ার জন্য ওষুধ নিয়ে এলাম। এখন উল্টো হয়ে শুয়ে পড়েন ম্যাডাম। কেন? ওষুধ লাগাতে হবে, নইলে কমবে না। আচ্ছা। আমি সুমাইয়ার পিঠে ওষুধ লাগিয়ে দিলাম। সুমাইয়া আমার দিকে তাকিয়ে, এত দায়িত্ববান কেন গো স্যার আপনি? আমার বউয়ের সেবা যদি আমি করতে না পারি তাহলে কিসের পুরুষ আমি? আসলে সরি, আমার একটু দেখে শুনে চলা উচিত ছিল। এটা গ্রাম এলাকা, মনে রাখবে। অবশ্যই মনে থাকবে। রাতে খাবার খেয়ে রুমে শুয়ে আছি, সুমাইয়া আমার বুকে। আচ্ছা লাদেন, ভালোবাসা কত প্রকার বলতে পারো কি? এটা আবার কেমন প্রশ্ন? আরে বলো না। ভালোবাসার আবার কোনো প্রকার হয় নাকি? যে যেমন ভালোবাসতে পারে তার ভালোবাসা ততখানি, এর মাঝে কোনো প্রকার নেই। তাহলে ভালোবাসার রং কেমন এটা তো তুমি জানো। তাহলে আমার মতে ভালোবাসার রং লাল। কেন কেন? এই ভালোবাসার জন্য কত ছেলে যে জীবন দিয়েছে তার কোনো হিসেব নেই। কেউ হাত কেটে, কেউ
আবার বুকের তাজা রক্ত দিয়ে, কেউ আবার গলায় দড়ি দিয়ে। তোমার কথাই ঠিক, ভালোবাসার রং লাল, কিন্তু ওরা ভালোবাসার মাঝে কি পায় যে ওরা ওদের জীবন দিয়ে দেয়? আমি একটা হাসি দিয়ে। তাহলে তুমি আমাকে ভালোবেসে কি পাও? আর বলতে হবে না। আচ্ছা, আমাদের ভালোবাসা তো অন্যদের মতো না। আমাদের ভালোবাসার রং কেমন? অসীম, যেটার কোনো সীমা নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি। সুমাইয়া আমাকে তার প্রতি আকর্ষণ করতে লাগলো। সুমাইয়া, এসব করা বন্ধ করো। সুমাইয়া হঠাৎ থেমে গিয়ে, কেন, তোমার ভালো লাগছে না? ভালো আবার কার না লাগে, কিন্তু তুমি আজকে অসুস্থ, তাই আমি এসব চাই না। বুঝে গেছি, এত ভালোবাসো কেন আমাকে? একটা মেয়েকে শুধু ভালোবেসেই সীমাবদ্ধ নয়, তার কি চাওয়া না চাওয়া সবকিছু তো খেয়াল রাখতে হয়। তুমি আমার পৃথিবীর বেস্ট স্বামী। আবু যখন বেঁচে থাকতো সত্যি বলতো, দেখিস এই ছেলেটা তোরে এত ভালোবাসে, তুই কোনো বিপদে পড়লে তোর জন্য জীবন দিতেও কোনো দ্বিধা করবে না। আমার জন্য আঙ্কেল মারা গেছে, সত্যি আমি অনেক অনেক সরি, আমাকে মাফ করে দিও। আরে কি বলো, ওনার হায়াত কম ছিল, এই জন্যই উনি মারা গেছে। এখানে তোমার দোষ নেই, আর এইসব পিছনের কথা একদম বলবে না। সরি, এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। এভাবে দেখতে দেখতে 4 দিন চলে গেল। আর একটা বিষয় জেনে খুব অবাক হলাম, মেম্বারের মেয়েকে নাকি তার স্বামী বন্ধুদের দিয়ে ধর্ষণ করিয়েছে আর মেরে ফেলেছে, কারণ বিয়ের পরেও নাকি অন্যদের সাথে শারীরিক সম্পর্ক করত। এসব মেয়েদের সাথে এমনই হওয়া উচিত। সকালে সবাই মিলে একত্রে বসে আড্ডা দিচ্ছি। আম্মু, বিকালে আবার চলে যাব, এমনি অনেকদিন হয়ে গেছে। ভাই আর কয়েকটা দিন থাকি না। একদমই না, এমনি আমার ব্যবসা ফেলে এসেছি। ভাবি, তুমি ভাইয়াকে কিছু বলো না। তোমার ভাই আমার কথা কত শুনে। আবার কবে আসবি? যখন ছুটি থাকবে, মানে অফিসে বেশি কাজ থাকবে না তখন। বিকালে রুমে গিয়ে রেডি হতে লাগলাম। আমি এখন ঢাকায় গিয়ে কি করব গো? যখন তোমার পথ শেষ হয়ে যাবে ছেড়ে দিয়ে, তুমি আর আমি মিলে দুজন অফিস দেখাশোনা করব। মাঝে 1-2 দিন আমি অফিসে যেতে পারি না, তখন তুমি একটু দেখে আসবে আর সংসার সামলাবে। সংসারটা আবার কোথায়? বাড়িতে বসে বসে কি করব? আমি সুমাইয়াকে জড়িয়ে ধরে, যখন আমাদের বেবি হবে তখন বুঝতে পারবে। এখন তো শুধু আমি জ্বালাই। এই আমার না খুব ইচ্ছে আমাদের একটা বেবি থাকবে। চিন্তা করো না, ইনশাল্লাহ অবশ্যই হবে। রাতে আমরা শহরে পৌঁছে গেলাম, আর এভাবে দুষ্টু মিষ্টি ভালোবাসায় আমাদের সংসার চলতে লাগলো।